ক্লাস 6 অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশের একটি মডেল কোশ্চেন সেট সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব। ক্লাস 6-এ দেখো ষষ্ঠ শ্রেণীতে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে ইংলিশে নাম্বার থাকবে 30, সময় থাকবে 1 ঘন্টা। এবার আসছি গ্রুপ এতে, দেখো বলেছে রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন দ্যাট ফলোস, অর্থাৎ তোমাদের ইংলিশ বই থেকে কিছু লাইন তুলে দেওয়া থাকবে যেটাকে আমরা প্যাসেজ বলি, এবং সেই লাইন থেকে আমাদের কিছু প্রশ্ন করা হবে, সেগুলো কিন্তু সলভ করতে হবে, যাকে এক কথায় বলা হয় সিন অংশ বা সিন প্যাসেজ। চলে আসছে একটা সুন্দর গল্প নিয়ে আলোচনা। দেখো বলেছে দ্য টাইগার অ্যান্ড দ্য ড্রিপ ড্রিপ। এ টাইগার ওয়াজ কট ইন স্ট্রম, অর্থাৎ একটি বাঘ ঝড়ের কবলে পড়েছিল। হি হ্যাড ওয়ান্ডার নিয়ার দ্য ভিলেজ লুকিং ফর সামথিং টু ইট। সে গ্রামের কাছাকাছি ঘুরে বেড়াচ্ছিল কিছু খাবারের খোঁজে, অর্থাৎ কিছু খাবার খাওয়ার জন্য গ্রামের কাছাকাছি সে এসেছিল। অন দ্য আউটস্ট্রাক্ট অফ দ্যাট ভিলেজ লিভড অ্যান ইল টেম্পারেট ওল্ড ওম্যান। এখানে বলেছে দেখো সেই গ্রামের উপকণ্ঠে একজন রাগী বৃদ্ধা বাস করতেন। তারপরে দেখা বলেছে দ্য টাইগার হ্যান্ডেল ইন শেল্টার ক্লোজ টু দ্য ওয়াল অফ দ্য ওমেন হার্টস। এর মানে হলো বাঘটি মহিলার কুঁড়ে ঘরের দেওয়ালের কাছে আশ্রয় নিয়েছিল। দ্য ওল্ড ওম্যান ওয়াজ ফিলিং ভ্যারি ইল টেম্পার দ্যাট নাইট। সেই দিনকার কী হয়েছিল বলো তো, সেই রাতে সেই বৃদ্ধ মহিলাটা খুব রাগ বোধ করছিল। দ্য রেন ওয়াটার ওয়াজ লিকিং থ্রু দ্য রুফ, অর্থাৎ সেদিনকে কী হয়েছিল বলতো, সেই যে বৃদ্ধা মহিলাটা রয়েছে তার যে ছাদ ছিল কি না, সেই ছাদ থেকে বৃষ্টির জল টপ করে গড়িয়ে পড়ছিল। তারপর তাকে বলেছে দেয়ার ইজ নো এসকেপ ফ্রম দিস ড্রিপ ড্রিপ, শি মিউটার এংরিলি ফাস্টিং হার বেড অ্যারাউন্ড দ্য রুম টু কিপ ইট ড্রাই। এর মানে হলো দেখো বলেছে যে এক ফোঁটা করে যে জল পড়ছিল সেখান থেকে রেহাই পাওয়ার কিন্তু কোনো উপায় ছিল না। সে রাগে কী করছিল দেখো বলেছে শি শোর দ্যাট ব্যাড অ্যান্ড ট্রাঙ্ক এগেনস্ট ওয়াল। তারপরে কী হলো, তার যে বাড়িঘর যা ছিল, বিছনা টিছনা যা ছিল সব কিছু কিন্তু কেমন যেন শুকিয়ে রাখার চেষ্টা করছিল, কিন্তু সব কিন্তু ভিজে যাচ্ছিল। সে রাগে বিড় করে বলছিল এক ফোঁটা থেকে রেহাই পাওয়ার কোনো উপায় নেই। দ্য ওয়াল শক দিস ড্রিপ ড্রিপ উইল বি দ্য ডেথ অফ মি, অর্থাৎ এটার মানে হলো সে যে ভিড় করে বলছিল এক ফোঁটা থেকে আমার মৃত্যু হবে, অর্থাৎ এরকম, অর্থাৎ এমনভাবে জল পড়ছিল। তারপর বলছে যে সি শাউটেড, অর্থাৎ চিৎকার করে বলল দ্য টাইগার অন দ্য অপোজিট সাইড অফ দ্য ওয়াল ফিল্ড দ্য ওয়াল শেক অ্যান্ড ওয়াজ ফ্রিটেন্ড। তার চিৎকারটা এতটাই ভয়ানক ছিল যে পাশের দেওয়ালে, অর্থাৎ ওই সাইডে একটা যে বাঘ ছিল সে বাঘটাও কিন্তু কেঁপে উঠলো, অর্থাৎ তার দেওয়াল কেঁপে উঠলো। তুমি ভাবো তাহলে কেমন ছিল। দ্য ড্রিপ ড্রিপ মাস্ট বি এ ভ্যারি ডেডফুল ক্রিয়েচার হি থট। তখন কি হলো বলো তো, সেই চিৎকার যে যখন করে উঠলো তার কাছে মনে হচ্ছিলো যে খুব ভয়ঙ্কর একটা প্রাণী। ওকে, এই চিৎকারটা শুনে তারপর দেখো হচ্ছে ম্যান হুয়াল ভোলানাথ দ্য পটার ওয়াজ আউট ইন দ্য নাইট লুকিং ফর হিজ মাঙ্কি ইন দ্য স্ট্রম। তো সেই রাতে কি হলো, ভোলানাথ নামে একজন লোক ছিল। দেখো একদিকে ভোলানাথ একজন কি হয়েছিল যে সেই রাতে তার বানরটি খুঁজে বেড়াচ্ছিল, ঝড়ের মধ্যে তার বানরটা হারিয়ে ফেলছে, অর্থাৎ কোথায় চলে গেছে সেটা খুঁজে বেড়াচ্ছে। সাডেনলি হি স অ্যান অ্যানিম্যাল হ্যান্ডেলড ইন দ্য ডার্ক এগেনস্ট দ্য ওয়াল অফ দ্য ওম্যানস হার্ট। হঠাৎ করে দেখো বলেছে যে হঠাৎ করে এসে দেখতে পেল যে অন্ধকারে মহিলার কুঁড়ে ঘরের দেওয়ালের সাথে একটি প্রাণী জড়ো হয়ে আছে। এই ছিল আমাদের স্টোরি। এবার আমরা সুন্দর করে প্রশ্ন পর্ব সলভ করব। দেখো প্রথমত বলেছে টি দ্য কারেক্ট অল্টারনেটিভ, অর্থাৎ এখানে অনেকগুলো অপশন রয়েছে, তার মধ্যে কোনটা সঠিক সেটা আমাদের লিখতে হবে। হোয়াই ওয়াজ দ্য টাইগার নিয়ার দ্য ভিলেজ, বাঘটা কেন গ্রামে ঢুকেছিল? আমরা একটু আগে বললাম যে বাঘটা খাবারের খোঁজে গ্রামে ঢুকেছিল। তো এটা ইংলিশে বলেছে দেখো টু লুক ফর সামথিং টু ইট, অর্থাৎ অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট। এবার উত্তর মিলাবো, দেখো তাই রয়েছে বি নাম্বার, তাই না? এরপর দেখো 2 নম্বর, হাউ ওয়াজ দ্য ওল্ড ওম্যান ফিলিং দ্যাট নাইট, অর্থাৎ ওই দিনকার রাতের বেলায় সে বৃদ্ধ মহিলাটা কী অনুভব করছিল, কেমন অনুভব করছিল? আমরা পড়তে পড়েছিলাম যে সেই বৃদ্ধ মহিলাটা কি বিরক্ত অনুভব করছিল, অর্থাৎ ভালো লাগছিল না, কেমন একটা ইরিটেশন হচ্ছিল। তো এখানে দেখো বি নাম্বার আছে ইল টেম্পারেট, অর্থাৎ কেমন একটা বিরক্ত বোধ করছিল। তো অপশন নাম্বার বি হবে আমাদের রাইট। তারপরে দেখো বলেছে 3 নম্বর, হোয়াট ওয়াজ দ্য ওল্ড ওম্যান ট্রাইং টু এসকেপ ফ্রম, অর্থাৎ এই বৃদ্ধ মহিলা থেকে পালানোর চেষ্টা করছিল। দেখো কি একটা প্রবলেমগ্রস্ত হয়েছিল, সেটা কী ছিল বলো তো? ফোটা অর্থাৎ দ্য ড্রিপ ড্রিপ ছিল। এখানে দেখো অপশন নাম্বার সি হবে রাইট। তারপরে চলে আসছে দেখো কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ এই যে লাইনগুলো রয়েছে সেখানে তো শূন্যস্থান রয়েছে, সেই শূন্যস্থানগুলো আমাদের
আমাদের যে টেক্সটটা ডোয়ারে রয়েছে সেই টেক্সটের থেকে নিতে হবে এবং পূরণ করতে হবে। প্রথম নম্বর প্রশ্ন, দ্য টাইগার হ্যান্ডেল ইন শেল্টার ক্লোজ টু দ্য ওয়াল অফ দ্য ড্যাশ। এখানে দেখো এখানে বাংলা মানেটা যদি বুঝি একদম সোজাভাবে বলতে পারবো। বাঘটি ড্যাশের দেওয়ালের কাছে আশ্রয়স্থল জড়ো হয়েছিল। কোথায়? মহিলার কুঁড়েঘর। আর দেখো এখানে হাট বলতে মহিলার কুঁড়েঘর। ওকে, তারপরে চলে আসছে পরেরটাতে 2 নম্বর, দ্য ওল্ড ওম্যান ওয়াজ ফিলিং ভ্যারি ড্যাশ দ্যাট নাইট। সেই মহিলাটা কী করেছিল? দেখো সেই বৃদ্ধ মহিলাটি সেই রাতে খুব ড্যাশ অনুভব করছিল। কি? তার কিন্তু রাগ হচ্ছিল, তাই না? তার মেজাজ চড়ছিল, তাই কি না? তাহলে আমরা লিখবো যে তার খারাপ লাগছিল, তার মেজাজ চড়ছিল, তাহলে লিখবো ইল টেম্পারেটেড। নেক্সট 3 নম্বর, দ্য টাইগার থট দ্যাট দ্য ড্রিপ মাস্ট বি এ ভ্যারি ড্যাশ ক্রিয়েচার। বাঘটি ভেবেছিল, কি ভেবেছিল? যে ফোটাটি অবশ্যই খুব ড্যাশ পানি, অর্থাৎ ওই সাইডে যেটা রয়েছে সেটা হয়তো খুব ভয়ানক কিছু হবে। তো এটা কী হবে? ড্রেডফুল, অর্থাৎ খুব ভয়ানক বলতে ড্রেডফুল। ওকে, চলে আসছে নেক্সট প্রশ্নতে। অ্যান্সার দ্য ফলোইং কোশ্চিন, হোয়াই ওয়াজ দ্য টাইগার নিয়ার দ্য ভিলেজ। অর্থাৎ গ্রামের কাছে বাঘটি কেন এসেছিল? আমরা জানি কিছু খাবারের জন্য। তো ইংলিশে বলবো কি? কিছু খাবারের জন্য। সেটাকে বলবো কি? টু লুক ফর সামথিং টু ইট। নেক্সট 2 নম্বর, হাউ ওয়াজ দ্য ওল্ড ওম্যান ফিলিং দ্যাট নাইট। সেই মহিলাটার কেমন অনুভব হচ্ছিল? ইল টেম্পারেট, অর্থাৎ অস্বস্তি বা বিরক্তি, রাগ, এটা লিখলাম। 3 নম্বর, হোয়াট ওয়াজ দ্য ওল্ড ওম্যান ট্রাইং টু এসকেপ ফ্রম। কোথা থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল বা যেতে চাচ্ছিল? সেটা হচ্ছে দ্য ড্রিপ থেকে। তারপর নেক্সট প্রশ্ন, হু ওয়াজ ভোলেনাথ লুকিং ফর ইন দ্য স্টর্ম। ভোলেনাথ ওই দিনকা কী খুঁজে বেড়াচ্ছিল ওই অন্ধকার ঝড়ের রাতের মধ্যে? সে কিন্তু তার বানরগুলো খুঁজে বেড়াচ্ছিল, যেটা বলবো হিজ মাঙ্কি। নেক্সট প্রশ্ন চলে আসছি। রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন দ্যাট ফলোস। এটা হচ্ছে আনসিন অংশ, অর্থাৎ সিনের মতনই কিছু লাইন তুলে দেওয়া আছে, অর্থাৎ একটা অজানা একটা স্টোরি রয়েছে বা অজানা একটা প্যাসেজ রয়েছে, সেই প্যাসেজটা আমাদের পড়তে হবে এবং সুন্দর করে কিন্তু আমাদের সলভ করতে হবে। তো আমরা শুরু করছি। দেখো প্রথমের দিকে আছে লেখা, দেখো বলছে রাজু দাদাস জেনারোসিটি। এইবার এর মানে হলো রাজু দাদার উদারতা, অর্থাৎ সে খুব নম্র ভদ্র এবং সে হয়তো খুব কাইন্ডফুল মানুষ, এবং তার জেনারোসিটি বলতে উদারতা, ঠিক আছে? সে কতটা ভালো, সে কতটা দয়াবান, সেই ব্যাপারে কিন্তু একটা সুন্দর স্টোরি রয়েছে। চলো পড়ছি। দেখো বলেছে রাজু দাদা ওয়াজ এ কাইন্ড অ্যান্ড জেনারোসিয়াস পারসন হু লিভড ইন এ স্মল ভিলেজ। এর মানে হলো রাজু দাদা একজন দয়ালু এবং উদার ব্যক্তি ছিলেন, যিনি একটি ছোট্ট গ্রামে থাকতেন। হি ওয়াজ লাভ বাই এভরি ওয়ান ইন দ্য ভিলেজ ফর হিজ হেল্পফুল নেচার। মানে কি বলতো, যে তিনি তো খুব ভালো, তার জন্য বলেছে যে তার সহায়ক, অর্থাৎ তিনি সবাইকে খুব হেল্প করতেন। এই স্বভাবের জন্য গ্রামের সকলের কাছে তিনি খুব প্রিয় ছিলেন। ওয়ান ডে এ সেভার স্টর্ম হিট দ্য ভিলেজ অ্যান্ড ম্যানি হাউস ওয়ার ড্যামেজ। এর বাংলা মানে হলো কি বলতো, একদিন গ্রামে এক প্রচণ্ড ঝড় বয়ে গেছিল এবং অনেক ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়ে গেছিল। রাজু দাদা ইমিডিয়েটলি কেম ফরওয়ার্ড টু দ্য হেল্প দ্য ইফেক্ট ফ্যামিলিজ। অর্থাৎ রাজু দাদা কী করলো, তৎক্ষণাৎ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাহায্য করার জন্য এগিয়ে আসেন। হি প্রোভাইডেড দেম উইথ ফুড, শেল্টার অ্যান্ড ক্লথিং। এবং তিনি তার পাশাপাশি কী করলেন, মানুষজনকে খাবার দিলেন, আশ্রয় দিলেন, পোশাক দিলেন ইত্যাদি কিন্তু তিনি সরবরাহ করলেন। তারপরে পরের পার্টটা পড়ব। হি অলসো হেল্প দেম রিপেয়ার দেয়ার হাউস। এবং তাদের বাড়ি মেরামতের জন্যও কিন্তু তিনি এগিয়ে এলেন এবং সাহায্য করলেন। দ্য ভিলেজার ওয়ার ভ্যারি গ্রেটফুল টু রাজু দাদা ফর হিজ কাইন্ডনেস অ্যান্ড জেনারোসিটি। এবার কী হলো বলো তো, গ্রামের যে লোকগুলো রয়েছে না, সেই গ্রামবাসীরা রাজু দাদার এই দয়া এবং উদারতা এবং ভালো ব্যবহার এবং অন্যান্য সব কিছু দেখে অত্যন্ত কৃতজ্ঞ হলেন এবং কিন্তু তাদেরকে কিন্তু থ্যাংক ইউ তারা জানালেন যে এত ভালো আমাদের হেল্পের জন্য এগিয়ে আসছেন। এবার আমাদের এটা তো পড়া হয়ে গেলো, এবার আমরা প্রশ্নগুলো সলভ করবো। দেখো বলেছে ঠিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, অর্থাৎ এখানে অনেকগুলো অপশন রয়েছে, তার মধ্যে যেটা সঠিক সেটাই কিন্তু আমাদের উত্তর করতে হবে। প্রথম যে লাইন রয়েছে দেখো এখানে বলেছে হোয়াট ওয়াজ রাজু দাদা নোন ফর ইন দ্য ভিলেজ। রাজু দাদা গ্রামে কিসের জন্য পরিচিত ছিলেন? আমরা জানি যে তিনি খুব উদার ছিলেন এবং কি বলবো যে তিনি দয়াবান ছিলেন এবং উদার ছিলেন, অর্থাৎ তিনি খুব ভালো ছিলেন। তো এখানে দেখো বলেছে এর বাংলা মানে আমরা তো বুঝলাম, এবার ইংলিশে দেখো এখানে বলেছে হিজ কাইন্ডনেস অ্যান্ড জেনারোসিটি, অর্থাৎ অপশন নাম্বার বি হবে আমাদের রাইট। এবার বুঝে বুঝে কিন্তু আমাদের করতে হবে। হয়ে গেল বি নাম্বার অপশন। নেক্সট, হোয়াট হ্যাপেন টু দ্য ভিলেজ দ্যাট প্রমোটেড রাজু দাদা টু হেল্প। অর্থাৎ গ্রামের কী ঘটেছিল যা রাজু দাদাকে সাহায্য করতে পরিচিত করেছিল, অর্থাৎ রাজু দাদা কোন ব্যাপারে গ্রামের লোককে সাহায্য করেছিল, কেন সাহায্য করেছিল? আমরা পড়তে পড়তে পড়লাম যে গ্রামে একটা ভয়ানক কী হয়েছিল, একটা ঝড় হয়েছিল এবং তাতে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছিল, তাই না? তো ঝড়কে ইংলিশে কী বলা হয়? স্টর্ম বলা হয়। তো বলবো এ সেভার স্টর্ম হিট, একটা ঝড়ের কিন্তু কবলে পড়েছিল গ্রাম।
দেখো অপশন নাম্বার বি হলো রাইট। নেক্সট 3 নম্বর, হাউ ডিড রাজু দাদা হেল্প দ্য ইফেক্টেড ফ্যামিলিস? অর্থাৎ রাজু দাদা কীভাবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাহায্য করেছিলেন? আমরা পড়েছিলাম যে তিনি তাদের খাদ্য দিয়েছিলেন, আশ্রয় দিয়েছিলেন, পোশাক দিয়েছিলেন। এবার এই লাইনটা আমাদের দেখো তো কোথায় রয়েছে। দেখো এই অপশন নাম্বার সিতে রয়েছে, দেখো হি প্রোভাইডেড দেম উইথ ফুড, অর্থাৎ খাবার দিয়েছিলেন, শেল্টার বলতে আশ্রয়, এবং ক্লোথিং বলতে কী বলতো জামা কাপড় বা পোশাক দিয়েছিলেন। অর্থাৎ অপশন নাম্বার সি কিন্তু রাইট হলো, বুঝলা? এটা কিন্তু আমাদের হয়ে গেল। নেক্সট দেখো বলেছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ এই টেক্সটের থেকে আমাদের কিছু ইনফরমেশন নিতে হবে এবং এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। 1 নম্বর, রাজা দাদা ওয়াজ এ কাইন্ড অ্যান্ড ড্যাশ পারসন। রাজা দাদা কেমন ছিলেন? কাইন্ড ছিলেন, এবং তার পাশাপাশি তিনি কিন্তু আমরা বললাম না জেনারসিটি, তাই না? তাহলে আমরা এখানে আমরা বসাবো কী বলতো, জেনারেস। দেখো জেনারেস বসালাম। নেক্সট 2 নম্বর, দ্য ভিলেজার ওয়ার ভ্যারি ড্যাশ টু রাজু দাদা ফর হিজ কাইন্ডনেস। গ্রামবাসী রাজু দাদার কোন কাজের জন্য কৃতজ্ঞ ছিলেন সেটা আমাদের লিখতে হবে। তো এখানে দেখো ভ্যারি ড্যাশ, অর্থাৎ কী করছিলেন? কৃতজ্ঞ ছিলেন। তো কৃতজ্ঞ ইংলিশে বলা হয় গ্রেটফুল। 3 নম্বর, রাজু দাদা হেল্প দ্য ইফেক্টেড ফ্যামিলিজ বাই দ্য প্রোভাইডিং দেম উইথ ড্যাশ। কিসে সাহায্য করেছিলেন? ফুড দিয়েছিলেন, খাবার দিয়েছিলেন, শেল্টার দিয়েছিলেন এবং ক্লোথিং দিয়েছিলেন। এটা কিন্তু লিখতে হবে। নেক্সট আসছি, দেখো অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। প্রশ্নগুলো পড়তে হবে এবং আমাদের অ্যান্সার লিখতে হবে। হোয়াট ওয়াজ রাজু দাদা নোন ফর? রাজু দাদা কিসের জন্য বিখ্যাত ছিলেন? তার দয়া এবং উদারতা। তো এখানে লিখবো হিজ কাইন্ডনেস অ্যান্ড জেনারসিটি। তারপর দেখো 2 নম্বর প্রশ্ন রয়েছে, গ্রামে অর্থাৎ হোয়াট হ্যাপেন টু দ্য ভিলেজ? গ্রামে কি হয়েছিল? আমরা বললাম যে গ্রামে একটা ঝড় হয়েছিল, এ সেভার স্টর্ম হিট। নেক্সট 3 নম্বর, হাউ ডিড রাজু দাদা হেল্প দ্য ইফেক্টেড ফ্যামিলিজ? কীভাবে হেল্প করেছিল? আমরা বলবো যে হি প্রোভাইডেড দেম উইথ ফুড, শেল্টার অ্যান্ড ক্লোথিং। নেক্সট 4 নম্বর, হাউ ডিড দ্য ভিলেজার ফিল টুয়ার্ডস রাজু দাদা? এটা হবে দে ওয়ার গ্রেটফুল টু হিম। নেক্সট চলে আসছি গ্রুপ বিতে, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ফ্রম দ্য হেল্প বক্স। অর্থাৎ এই হেল্প বক্সে যে শব্দগুলো রয়েছে এগুলো দিয়েই কিন্তু আমাদের এটা পূরণ করতে হবে। তো প্রথমত রয়েছে দেখো শি হ্যাজ এ ব্লু স্কার্ট। তো আমাদের এখানে কিছুটা বসাতে হবে। তো দেখো তার একটা কি আছে, নীল কালারের শার্ট আছে। তো শার্টটা কি খুব সুন্দর, তাহলে লিখতে হবে প্রিটি ব্লু শার্ট। দেখো আমরা তাই লিখলাম প্রিটি ব্লু শার্ট। নেক্সট রয়েছে দেখো হেল্প আস টু ক্রস রিভার্স। এখানটা কিন্তু আমাদের বসাতে হবে, কেমন যেন পূর্ণ মনে হচ্ছে না, তাই না? এখানে দেখো যদি আমরা লিখি ব্রিজ হেল্প আস টু ক্রস রিভার, তাহলে কিন্তু একটা মিনিং হচ্ছে। তার আমরা লিখবো এখানে ব্রিজ হেল্প আস টু ক্রস দ্য রিভার। নেক্সট দেখো বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য গিভেন ভার্ব ইন দ্য ব্র্যাকেটস। 1 নম্বর প্রশ্ন দেখো এই নাম্বার, ড্যাশ ওয়ার্ক নাও। এখানে ডু দিয়ে কিন্তু আমাদের করতে হবে। আচ্ছা দেখো এর বাংলা মানে যদি বলি যে এখন তোমার কাজ করতে হবে, তাই না? তো দেখো এখানে আমাদের ডুর কোন ফর্মটা বসবে? তো অবভিয়াসলি আমরা বলবো যে ডু ইউর ওয়ার্ক নাও। নেক্সট দ্য ডোর ড্যাশ ওপেন বি, এখানে বি দিয়ে পূরণ করতে হবে, তাহলে লিখবো দেখো দ্য ডোর ওয়াজ ওপেনড। কেন হলো বলো তো? ওপেন যেহেতু পাস্ট টেন্স আছে তার জন্য ওয়াজ বসলো এখানে। তারপর দেখো ইউজুয়ালি পুলক ড্যাশ হিজ ওয়ার্ক ওয়েল, এখানে ডু দিয়ে করতে হবে। অ্যান্সার হবে দেখো ইউজুয়ালি পুলক ডাজ হিজ ওয়ার্ক ওয়েল। এবার আসছে রাইটিং স্কেলে। Write a paragraph in about 60 words on a boat journey using the following hints. দেখো বলেছে মুনলিট নাইট ফর ফ্রেন্ডস বোট অন এ হোয়াইট রিভার রিপ্লেইং অফ দ্য ওয়াটার ডার্ক ফরেস্ট অন আইদার সাইড ট্রিল অফ দ্য জার্নি। তো এর বাংলা মানে কি বলো তো? আমাদের বলেছে আমাদের একটা স্টোরি লিখতে হবে কোন বিষয়ের উপর ভিত্তি করে, যে একটা চাঁদনির রাত ছিল, 4 বন্ধু একটি প্রশস্ত নদীতে নৌকাতে যাচ্ছিল, জলের ঢেউ, উভয় পাশে অন্ধকার বন এবং যাত্রার রোমাঞ্চ। এর উপর বেশ কটা স্টোরি লিখতে হবে। তো লিখবো উই 4 ফ্রেন্ডস এম্বার্ক অন এ থ্রিলিং বোট জার্নি অন এ মুনলিট নাইট। মানে হলো আমরা 4 বন্ধু একটি প্রশস্ত নদীতে একটি রোমাঞ্চকর নৌকা ভ্রমণ করে শুরু করছিলাম। তারপর বলেছে দেখো এখানে যে আওয়ার বোট glided smoothly across the wide river, creating gentle ripple on the water. এর বাংলা মানে হলো আমাদের নৌকাটি প্রশস্ত নদী জুড়ে মসৃণভাবে হিলিয়ে দুলিয়ে বেশ সুন্দরভাবে কিন্তু চলছিল, জলে মৃদু মৃদু ঢেউ হচ্ছিল, তার মধ্যে দিয়ে খুব সুন্দর করে আমরা যাচ্ছিলাম। তারপর দেখা বলেছে দ্য ডার্ক ফরেস্ট অন আইদার সাইড অফ দ্য রিভার ব্যাঙ্ক সিমড মাইস্টারি অ্যান্ড ইয়ার অ্যাডিং টু দ্য এক্সাইটমেন্ট অফ আওয়ার অ্যাডভেঞ্চার। এবার বলেছে দেখো নদীর উভয় পাশে কী ছিল? অন্ধকার
ঘন একটা বন রহস্যময় ছিল, অর্থাৎ একটা রহস্যময় একটা বন ছিল। সেই ভয়ঙ্কর ভয়ঙ্কর মনে হচ্ছিল, তাই না? একটা অন্ধকারের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, তার নদীর দুপাশে কী ছিল? ফরেস্ট ছিল, তাই না? তো এরকম একটা পরিবেশে আমরা যাচ্ছিলাম। বেশ আমাদের এই যে যাত্রাটা যে ছিল, অর্থাৎ এই যে আমাদের অভিযানটা ছিল, সেটা কিন্তু বেশ উত্তেজনা বাড়িয়ে দিয়েছিল, একটা রোমাঞ্চকর কিন্তু আমাদের ফিল মনে হচ্ছিল, তাই না? ওকে, সেট কমপ্লিট হয়ে গেল। পরীক্ষার জন্য তোমাকে জানাই বেস্ট অফ লাক।